আজ কার্গিল যুদ্ধের বিজয় যুদ্ধের আজকে যে বিজয় দিবস 26শে জুলাই এই নিয়ে আজকে 0 আওয়ার শুরু করব। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠার সঙ্গে আমি অভিক। এবং 25 বছর রজত জয়ন্তী বর্ষ, প্রত্যেকটা ভারতীয়র রক্তে আজ তরতাজা কার্গিল যুদ্ধের সেই বিজয় গাথা। বুক চিতিয়ে চোখে চোখ রেখে পাক সেনাকে জবাব দিয়েছিল ভারত, করেছিল কুপকাত কার্গিলে, এবং সেখান থেকেই আজ 0 আওয়ারে 0 টলারেন্স দেখিয়েছিল ভারত। সেই ইতিহাসে ফিরে তাকাবো আমরা, তবে ইতিহাস নয়, বর্তমান ভবিষ্যৎ প্রত্যেকটা মুহূর্ত কার্গিল আমাদের হৃদয়ের মনের মণিকোঠায় থাকবে তরতাজা। বিশ্বের এখনো পর্যন্ত সব থেকে উঁচুতে হওয়া যুদ্ধ মে 1999 পাকিস্তানি অনুপ্রবেশকারীরা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে, যার জন্য অনিবার্য হয়ে ওঠে যুদ্ধ। পাকিস্তান এই যুদ্ধের দায় কাশ্মীরি স্বাধীনতাপন্থী জঙ্গিদের ওপর চাপালেও যুদ্ধ পরবর্তী ফেলে যাওয়া তথ্য প্রমাণ এবং পাক প্রধানমন্ত্রী ও পাক সেনা প্রধানের পরবর্তীকালের বিবৃতিতে স্পষ্টতই জানা যায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। পাক অনুপ্রবেশকারীদের সরাতে 11,000 থেকে 18,000 ফুট উঁচুতে লড়াই করেছিল আমাদের সেনারা। তবে এত উঁচুতে লড়াইয়ের ক্ষেত্রে বোফোর্স কামান তার কামাল দেখিয়েছিল। 27 কিলোমিটার দূরে আক্রমণ চালাতে সক্ষম বোফোর্স নাস্তানাবুদ করে দিয়েছিল শত্রুপক্ষকে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর সময় 1986 সালে সুইডেনের বোফোর্স কোম্পানির কাছ থেকে 410টি কামান কেনে ভারত, কিন্তু কামান কেনা নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে কার্গিল যুদ্ধে সেই বোফোর্সই হয়ে ওঠে ভারতীয়দের চোখের মণি। স্থলপথে বোফোর্সের পাশাপাশি আকাশপথেও হামলা চালায় মিরাজ 2000। বজ্রের শক্তি আর বাজের ক্ষিপ্রতা নিয়ে শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে ভারতের এই বিমান। ফ্রান্সের নির্মিত এই যুদ্ধ বিমান 1990 সালে ভারতীয় বায়ুসেনার হাতে আসে। তার 9 বছর পর তার যোগ্য ময়দান পায় মিরাজ 2000। শুরুতে কিছুটা ঝটকা খেলেও 24শে জুন 1999 মিরাজ 2000-এর মাধ্যমে প্রথম লেজার গাইডেড বোমাবারি শুরু করে ভারতীয় বায়ুসেনা। যে টাইগার হিল দখলে বেগ পেতে হচ্ছিল ভারতীয় স্থলবাহিনীকে, সেই টাইগার হিল দখলের জন্য রাস্তা তৈরি করে দেয় মিরাজ 2000। স্থলে বোফোর্স আর আকাশে মিরাজের আক্রমণের ফলে পাক অনুপ্রবেশকারীদের পক্ষে ভারতীয় সেনাদের মোকাবিলা করা মুশকিল হয়ে পড়ে। তবে শুধু স্থল ও আকাশ নয়, কার্গিল যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ভারতের নৌবাহিনীও। জলেও জলবা দেখায় ভারতীয় সেনা। 1971-এর যুদ্ধের পর থেকেই সমুদ্রে সিকান্দার তৈরি ছিল। 20শে মে 1999 যুদ্ধের অ্যালার্ট জারি হতেই তৎপরতা বেড়ে যায় নৌসেনা। 25শে মে ওয়েস্টার্ন নেভি 20টি ওয়ারশিপ আরব সাগরে মোতায়েন করে দেয়। ওয়েস্টার্ন নেভির সঙ্গে যোগ দেয় ইস্টার্ন নেভিও। শুরু হয় নৌসেনার অপারেশন তলোয়ার। ভারতীয় নৌসেনা উমং খাড়িতেও জাহাজ মোতায়েন করায় পাকিস্তানের তেল সাপ্লাই বন্ধ হয়ে যায়। নৌসেনার এই অপারেশন তলোয়ার কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় যখন তৎকালীন পাকিস্তানের ওয়াজিরে আজম নওয়াজ শরীফ কিছুদিন পরেই জানান পাকিস্তানের কাছে ওই সময় আর মাত্র 6 দিনের ইন্ধন মজুদ ছিল। ফলে বলাই যায় যুদ্ধ আরো 6 দিন চললে পাকিস্তানের কাছে ইন্ধন বলে কিছুই থাকতো না। স্থল জল আকাশ ত্রিমুখী আক্রমণে কোমর ভেঙে যায় পাকিস্তানের। শুরু হয়ে যায় রাজনৈতিক তৎপরতা। 15 জুন 1999 তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পাক সেনা ফেরানোর বিষয়ে চাপ সৃষ্টি করেন। রাজনৈতিক রণনীতি তৈরি ছিল ভারতেরও।
11 জুলাই বাটালিকের সমস্ত ঘাঁটি পাক মুক্ত করে ভারতীয় সেনা। 14 জুলাই ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অপারেশন বিজয়কে সফল বলে ঘোষণা করেন। 527 জন ভারতীয় সেনার বলিদান, সব থেকে উঁচুতে হওয়া 60 দিন ধরে দীর্ঘ লড়াইয়ের পর 26 জুলাই 1999 ভারতের সমস্ত জায়গা থেকে পাক অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ভারতীয় সেনা। वंदे मातरम। বিজয় তিলক আঁকা হয় ভারতের কপালে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শর্মিষ্ঠা, 25 বছর নয়, আগামী 250 বছর একইভাবে তাজা থাকবে এই কার্গিল যুদ্ধের ইতিহাস। ভারতীয় সেনা বুক চিতিয়ে চোখে চোখ রেখে কুপঘাত করেছিল কার্গিলে পাক এই হামলাকারীদের, এবং সেখান থেকে দাঁড়িয়ে 527 জন সেনার শহীদ হওয়া, তাদের বলিদান, আর গোটা ভারতবাসীর আজও তরতাজা রক্তে 1999 সালে সেই কার্গিল যুদ্ধের স্মৃতি। শর্মিষ্ঠা, একদমই তাই। শুধু তাই নয়, এরকম পাকিস্তানের কোমর কার্যত ভেঙে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, আর যার সেই বিজয় দিবসের আজ 25টা বছর স্মৃতিতে আজও তরতাজা। অভিক, যেমন তুমি বলছিলে যে শুধু তাই নয়, 25টা বছর নয়, আরো বহু 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 মাইল ফলক অন্তত স্মৃতিতে তরতাজা হয়ে থাকবে সেদিনের সেই বিজয় গাথা। একেবারে শর্মিষ্ঠা, ভারত বারংবার অটল বিহারী বাজপেয়ী চেষ্টা করেছিলেন সীমান্তে লাইন অফ কন্ট্রোলে যা যা নিয়ম নীতি তা মানার ক্ষেত্রে আলোচনায়, কিন্তু 1998 এর অগাস্ট সেপ্টেম্বরে যখন সিয়াচেন নিয়ে আলোচনায় কোনো সমাধান সূত্র বেরোলো না, আর সেই সময়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পারভেজ মুশারফকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করলেন পাকিস্তানের, আর তারপরেই শুরু হলো যাবতীয় পরিকল্পিত এই হামলার ঘটনা, অনুপ্রবেশের ঘটনা, দখলদারির ঘটনা। এবং তারপর 1999 এর 3রা মে থেকে 26শে জুলাই 2 মাস 23টা দিন, প্রায় 83টা দিন পাকিস্তান ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের যে চেষ্টা করে তার যোগ্য জবাব দিয়েছিল ভারত। একদমই তাই। এবং শুধু তাই নয় অভিক, আজ সেই বিজয় দিবসের 25টা বছর পার করে আজ প্রতি বছরের মতো কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাবো আরো একবার সেই ছবি, কারণ তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। 527 জন সেনা জওয়ানকে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন এবং সেখান থেকে দিলেন নতুন করে পাকিস্তানকে আরো নয়া বার্তা। তিনি বলছেন যে এত বড় একটা শিক্ষা খাওয়ার পর পাকিস্তানের শিক্ষা যে হয়নি সেটা বারবার কিন্তু প্রমাণিত হয়েছে। বারবার প্রতিবেশী দেশ পাকিস্তান তারা বারবার মার খেয়েছে, তারা বারবার হেরেছে, তারা বারবার তারা পিঠ দেখিয়ে পালিয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার পর আবারও চুপিসারে অজ্ঞাতসারে লুকিয়ে চুরিয়ে যা সেই অবস্থার মধ্যে বারবার ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী আবারও বলেছে যতবার পাকিস্তান এই কাজ করবে ততবার মার খেতে হবে, ততবার যোগ্য শিক্ষা পাবে ভারতের তরফে। আজ বিজয়গাথার 25 বছরে শ্রদ্ধা নিবেদন 527 জন শহীদ সেনা জওয়ান, তাদের প্রতি। শুধু শর্মিষ্ঠা, 90-এর দশক নয়, একবিংশ শতাব্দী, আগামী দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী এই কার্গিল যুদ্ধের ইতিহাস তত্ত্বাটা থাকবে প্রত্যেকের ভারতবাসীর মননে। আর কার্গিল যুদ্ধ নিয়ে শর্মিষ্ঠা, আমরা যখন ইতিহাসের পাতায় বর্তমান প্রজন্ম তারা পড়েন শোনেন, আমরা এই কার্গিল যুদ্ধের প্রত্যেকটা স্মৃতিকে যখন মনের মণিকোঠায় রেখে দিয়েছি, সেখানে সেই কার্গিল যুদ্ধে একেবারে সামনে থেকে লড়াইয়ের ময়দানে এক পা না পিছিয়ে বুক চিতিয়ে চোখে চোখ রেখে যারা লড়াই করেছিলেন, আমরা ধন্য। আজ 0 আওয়ারে সরাসরি তাদের আমরা পেয়েছি, আমরা তাদের কুর্নিশ জানাই, আমরা জানাই স্যালুট। আজ আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, আমাদের সঙ্গে আজকের 0 আওয়ারে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সেনাকর্তা এস.এন. মুখার্জি। স্বাগত আপনাদের। এবং আপনাদের সেই লড়াই আজ প্রত্যেকটা ভারতের ভাই প্রত্যেক মুহূর্তে মনে রাখেন। আপনাদের কর্নিশ আজ 25 বছর বিজয় গাথার। আমি প্রথমেই এস.এন. মুখার্জির কাছে যাই, আপনার কাছে এটা জানতে চাইব যে এখান থেকে দাঁড়িয়ে কার্গিল যুদ্ধের সেই ইতিহাস যখন
একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বারংবার ভারত আলোচনার মাধ্যমে সমাধান সূত্রে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও পাকিস্তানের সেই অনুপ্রবেশ, সেই আক্রমণ, সেই হামলা, তা কখনোই ভারত প্রথমে আঁচ করতে পারেনি। কিন্তু যখন পরিস্থিতি হলো যোগ্য জবাব দেওয়ার, ঠিক সেই ঘটনা যদি আজ একবার তুলে ধরেন। উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় করিয়েছি আপনাদের সঙ্গে, এবং একই সঙ্গে এস.এন. মুখার্জি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। মেজর জেনারেল মুখার্জি, আমি এটাই জানতে চাইবো যে সেই তৎকালীন লড়াইয়ের ঘটনা আমরা যতটুকুনি শুনেছি, দেখেছি, তার বাইরে এর সূত্রপাত, সেই কাহিনী যদি আজ 25 বছর পর এই ভারতবাসীর সামনে একবার তুলে ধরেন। প্রশ্ন করুন, মুখার্জি স্যার বলে আপনাকে প্রশ্ন করবে, আপনি তারপরে আনসার। আমরা জেনারেল মুখার্জি, আপনার কাছে আমরা গিয়েছি, প্লিজ আপনার কাছে আমরা জিজ্ঞাসা করছি, কারণ আপনারা সেই সময় ছিলেন, যে যুদ্ধের সারিতে ছিলেন, সেই কথা আমরা শুনতে চাই আজ আপনাদের মুখ থেকে। জয় হিন্দ, জয় হিন্দ, গুড মর্নিং। আমি ওই সময় কার্গিলের সময় আমি পোস্টেড ছিলাম বাদামি বাগে অ্যাজ চিফ ইঞ্জিনিয়ার, অ্যান্ড ডিউরিং দ্যাট পিরিয়ড যে ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনারা সকলেই জানেন, কিন্তু কিছু জিনিস আছে যেটা সূত্রপাত হয়েছিল। আমরা জানতে পারি 5th মে নাগাদ আমাদের যখন কিছু সৈন্য রেকি করতে গিয়েছিল, ওখানে পেট্রোলিং করছিল, তখন ওরা গুলিতে মারা যায়, এই 6-7 জন সৈনিক। তার থেকে আমরা ভেবেছিলাম যে ওখানে হয়তো টেরোরিস্টরা ঢুকেছে আর এই রকম একটা ঘটনা ঘটেছে, কারণ এইটা হচ্ছে জোজিলা পাস থেকে লে যাবার যে মেন রাস্তা, সেই রাস্তার ওপরে ওরা ওখানে এসে গিয়েছিল। কেমনি করে এসেছিল, কী হয়েছিল, সেই বিষয়টা আমি পরে বলতে পারি আপনারা যদি প্রশ্ন করেন। কিন্তু আসলে যখন এরা মারা যায়, তখন একটা প্লাটুন, মানে প্রায় 30 জন সৈনিক নিয়ে একজন ক্যাপ্টেন সাহেবকে পাঠানো হয়েছিল ওই জায়গাতে দেখবার জন্যে। তাকে বলে সিকিং ফায়ার, আমরা ফায়ার করব, সেই ফায়ারের থেকে উত্তর কি আসে। যখন ওখান থেকে উত্তর এলো, তখন আমরা দেখলাম এটা কোনো টেরোরিস্ট কাজ হতে পারে না, কারণ ওখানে ব্যাটালিয়ান ওয়েপন রয়েছে। যে ওয়েপন থেকে ফায়ার হচ্ছে সে রকেট লঞ্চার বা MMG মিডিয়াম মেশিন গান বা অন্য বড় রকমের ওখানে জিনিস রয়েছে যার থেকে ওরা ফায়ার করছে। তখন আমরা বুঝলাম যে এইটা ঘুষপেট যেটাকে বলে, যা টেরোরিস্ট যাকে বলে, সেটা নয়, এটা পাকিস্তানি সৈন্যরা, ওখানে প্রপার সৈনিক যারা, তারা ফায়ার করছে। এইটা আমরা প্রায় 5 তারিখের পরে এইটা আমার জানা গেল। তো 9 তারিখ অফ মে তখন আমরা ডিক্লেয়ার করলাম যে এটা কার্গিল একটা অপারেশন। সেই অপারেশন নাম দেওয়া হলো বিজয়, অপারেশন বিজয়। এইটা অপারেশনের জন্য তখন আমরা তৈরি হতে লাগলাম। তখন ওখানে আমাদের সৈনিক সংখ্যা অনেক কম ছিল। কেন ছিল, কী হয়েছিল, সে প্রশ্ন আপনারা করলে আমি সেটা বুঝবো। তখন এই যে গন্ডগোলটা হতে শুরু করলো, এই জিনিসটা পরে আমাদের সৈন্য বিল্ড আপ হতে লাগলো। কিন্তু সৈন্য বিল্ড আপ, মুখার্জি, আমি এখান থেকে একটু অতীতে ফিরে যাব সৈন্য বিল্ড আপ হওয়ার ঘটনায়। সিয়াচেন নিয়ে যখন 1998 অগস্ট সেপ্টেম্বরে আলোচনা, সেই আলোচনায় কোনো সমাধান সূত্র বেরোলো না, এবং তারপরে নভেম্বরে নওয়াজ শরীফ পারভেজ মুশাররফকে সেনাপ্রধান নিযুক্ত করার পর কি একেবারে পরিকল্পনাই ছিল যে 1999 মে মাস থেকে একেবারে পরিকল্পিতভাবে এই অপারেশন তারা চালাবে, তার আগাম যতই আলোচনা হোক না কেন সেখানে সমাধান সূত্র না বেরোলেও তারা ডিটারমাইন্ড ছিল, এটা পরে আজ করেছেন?
একদম ঠিক, এটা আপনি যেটা বলেছেন, কারণ আমাদের নিয়ম অনুসারে 4th বা 5th অফ নভেম্বর ওই সময় বরফ পড়ে যায়। আর ওখানে যে পাস রয়েছে, যে শ্রীনগর ভ্যালি থেকে ওদিকে লাদাখ ভ্যালি, ওইদিকে যাবার রাস্তা, মানে কার্গিল থ্রু দিয়ে আমরা লাদাখ নিয়ে যেতে পারতাম, ওইটাই একমাত্র কমিউনিকেশন ছিল। তো সেই কমিউনিকেশনটাকে বন্ধ করার আমরা কোনো উপায় ছিল না, কারণ নভেম্বর 4th 5th বরফ পড়াতে জজিলা পাস বন্ধ হয়ে যাবে। তো আমাদের ট্রুপসরা সব উইথড্র করে এদিকে চলে আসতো, আর ওদিকে পাকিস্তান ট্রুপসরা উইথড্র করে ওদের পাস থেকে ওরা ওদের উইথড্র করতো। কিন্তু যেহেতু তখনকার দিনের আপনারা জানেন, মুশারফ অ্যান্ড অল আদার পারসনস দে হ্যাড অলরেডি প্ল্যান। কেন প্ল্যান করেছিল না কি 1998-এ প্রায় শ্রীনগরটা একদম শান্তির ভাব এসে গিয়েছিল। শ্রীনগরেতে তখন বোটিং, অমুক হাউস, মানে যাকে বলে ফরেন ট্যুরিজম, ইন্ডিয়ান ট্যুরিজম এত ভালো হলো 98-তে, ওরা ভয় পেয়ে গেল যে এইরকম যদি সব ঠিক হয়ে যায় পাকিস্তান মানে ইন্ডিয়াতে, তাহলে আর ইন্ডিয়ার কোনো ক্যাম্পেইন থাকবে না, আর কাশ্মীরের লোকেরা সকলে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়াকে সাপোর্ট করবে। তো সেটা ওরা চাইছিল না। তো ওটার একমাত্র উপায় ছিল, কারণ আমাদের তখন বর্ডারটা প্রায় সিল্ড হয়ে রয়েছে, আমি তখন ওখানে চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমরা জানি বর্ডারটা থেকে আমরা অনেক রকমভাবে সিলিং করা হয়েছিল, যাতে ওখান থেকে অনেক লোক ঢুকতে পারছিল না। তো ওরা ভেবেছিল যে ওরা একটা কিছু বড় ঝটকা দেবে ইন্ডিয়াকে। তো এই যে করার জন্যে ওরা যে ট্রুপসটাকে উইথড্র করছিল, ওদের বড় বড় গাড়ি এসে ওদের নিয়ে যাচ্ছিল, কিন্তু ওনাদের ওই গাড়ি থেকে ওরা আবার ডাক ডাউন করে মাথা নিচু করে আবার ফিরে আসছিল। তো কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন ছিল যে সকলেই ওদের ট্রুপ সংখ্যাটা কতখানি কমেছে বা কি কমছে সেটা ওরা আন্দাজ করেছিল, আমরা আন্দাজ করেছিলাম। কিন্তু একটা বলতে হবে যে এখানে আপনাকে একটু বিরত করছি, কারণ আপনারা কিভাবে বুঝতে পারলেন যে এটা সত্যি একটা পরিকল্পনা ছিল, এবং এই যে বিজয়ের গাথা আজ আমরা অন্তত পালন করছি, এই কার্গিল কাহিনী আমরা আরো অনেকগুলো ধাপ, আরো অনেক কাহিনী হয়তো আমরা আজকে শুনবো, কিন্তু জিরো আওয়ারে দুজনকে সঙ্গে রেখে একটা বিরতিতে যাব। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দ্রুত ফিরছে। আগে যেদিকেই তাকাতাম শুধু আমার ঝরে পড়া চুল দেখতে পেতাম। তখন আমার ডক্টর বললেন 21টি জড়িবুটি সমৃদ্ধ কেশ কিং আয়ুর্বেদিক তেল গোড়া পর্যন্ত পৌঁছে চুল মজবুত করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায়। কেশ কিং হলো ভারতের নাম্বার 1 হেয়ার ফল এক্সপার্ট। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট। যোগাযোগ 9830074043 তে। আজ 26শে জুলাই, দুর্গাপুজোর আর মাত্র 75 দিন বাকি। এই পৃথিবী হলো বিশ্বপ্রাণের ধাত্রী, সমস্ত জীবজগতের তিনিই মা। 2009 সাল থেকে রাষ্ট্রসংঘ 22শে এপ্রিল দিনটি ভূমাতৃ দিবস হিসাবে পালন করা শুরু করে। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ, এভরিডে রান্নায় আপন স্বাদ। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফিরে এলাম জিরো আওয়ারে শর্মিষ্ঠার সঙ্গে। আমি অভিক। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে জিরো টলারেন্স দেখিয়েছিল ভারত 1999-এর কার্গিল যুদ্ধের আজ 25 বছর বিজয় গাথার। আমাদের সঙ্গে রয়েছেন যেমন মেজর জেনারেল এস.এন. মুখার্জি, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। কার্গিল যুদ্ধে দুই এই বাঙালি, তারা ভারতের লড়াইয়ে বুক চিতিয়ে চোখে চোখ রেখে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে কার্গিলে গোপঘাত করেছিলেন। উৎপল বাবু, স্বাগত। আজকের দিনে আপনাকে কুর্নিশ জানাই। উৎপল বাবু, সেই লড়াইয়ের ইতিহাস অনেকেই আজ বইয়ের পাতায়, মুখে, বিভিন্ন কাহিনীতে শুনছে, কিন্তু কার্গিল যুদ্ধের সেই কঠিন ধাপ, প্রত্যেকটা মুহূর্ত, টানা 83টা দিনের সেই লড়াইয়ের ঘটনা আজ যদি স্মৃতির মন্থনে দর্শকদের সামনে তুলে ধরেন। কার্গিল দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কংগ্রেচুলেশন জেনারেল মুখার্জি স্যার। দেখুন, শুনলেন আপনারা 3রা মে, 5ই মে, 9ই মে আমাদের পেট্রোল কি করে অ্যাম্বুশ করেছিল ওরা। আর এটা বোঝা গেল এটা কোনো নর্মাল, ওরা যেটা প্রজেক্ট করার চেষ্টা করছিল যে জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকেরাই ইনফিলট্রেট করেছে, এটা তা নয়। এটা যে নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি, পাকিস্তানের নর্মাল, এরা একটা প্যারামিলিটারি ট্রুপস, সেইটা ওরা ডিপ্লয় করেছিল। আমি একটু পেছনের কথা না আর একটু বলি, যেন মুখার্জি খুব ভালো বলেছেন। দেখুন, মে 1998-এ আপনার মনে আছে আমরাও একটু পরমাণু
বোমার টেস্ট করেছিলাম নিউক্লিয়ার, তার 7 দিন বাদে ওরাও জবাব দিয়েছিল। আমরা 3টে ফাটিয়েছিলাম, ওরা 5টা ফাটিয়েছিল। তারপর থেকেই একটা টেনশন ছিল, বিশেষ করে সিয়াচিন নিয়ে। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটা শান্তির বার্তা জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফেব্রুয়ারি 1999-এ উনি লাহোর ডিক্লারেশন গিয়েছিলেন, বাসে করে লাহোর গিয়েছিলেন। আমাদের অনেক আর্মি ছাড়াও অনেক জ্ঞানী গুণী লোককে নিয়ে গিয়েছিলেন, কপিল দেব থেকে দেবানন্দ থেকে সবাইকে নিয়ে গিয়ে একটা বন্ধুত্ব করেছিলেন। তখন তার ঠিক আগে আপনারা যেমন বললেন, পারভেজ মুশারফ, who is a paratrooper, who is known as a hawkish general of Pakistan Army, and যিনি 65 অপারেশনের খুব নামকরা একটা ব্রিগেড কমান্ডার ছিলেন। তো উনি যে পরিকল্পনা করছেন সেটা পরের আমরা জেনেছি যে ইভেন নওয়াজ শরীফও জানতো না যে এত ডিটেইলড ডিসপোজিশন। আর জেল মুখার্জি যেমন বললেন, এখান থেকে একটা প্রশ্ন আমি রাখবো, লেফটেন্যান্ট জেনারেল উৎপল বাবু, আমি এটাই জানতে চাইবো যে কিছুদিন আগেই তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি স্বীকার করেছেন কার্গিল যুদ্ধ ভুল ছিল এবং দায় চাপিয়েছিলেন পারভেজ মুশারফের ওপরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কি এটা বাস্তব যে পারভেজ মুশারফ সেনাপ্রধান নিযুক্ত হওয়ার পর নওয়াজ শরীফকে, তৎকালীন পাক প্রধানমন্ত্রীকে আড়ালে রেখে অনেক পদক্ষেপ করেছিলেন যা দেশের সেখানকার প্রধানমন্ত্রী জানতে পারেননি? সেটা তো অ্যাবসলিউটলি, কারণ উনি তো সরিয়েছেন নওয়াজ শরীফকে। আপনার সে শ্রীলঙ্কা থেকে আসার সময় এয়ারপোর্ট সেলিং, তারপরে উনি কিরম ভাবে সরালেন সে তো আপনারা জানেনই। আমি আরেকটু আগের কথা বলি, নওয়াজ শরীফ জানে না আর উনি ডিপ্লয়মেন্ট করছেন। এবং জেনারেল মুখার্জি বলছিলেন 47-এর পর থেকেই আপনি বলতে পারেন, ইনফ্যাক্ট 48-এ প্রথম কাশ্মীর যুদ্ধের পর সামার ডিসপোজিশন অ্যান্ড উইন্টার ডিসপোজিশন। ঠিক শীতকাল হওয়ার আগে, পাসগুলো বন্ধ হওয়ার আগে আমাদের ট্রুপসও কিছুটা ফিরে আসতো, ওদের ট্রুপসও কিছুটা ফিরে আসতো, এটা একটা এগ্রিমেন্ট ছিল। সেইবার ইন দ্যাট 1999 রাদার 1998-99-এ পাস বন্ধ হয়ে গেল, আমাদের ট্রুপসটা একটু ফিরে এসেছিল, ওদের ট্রুপ ফিরে যায়নি। ওরা ওখানে প্রিপারেশনস করেছিল, ফিল্ড ফর্টিফিকেশনস করেছিল, সেটার ওখানে অ্যামিনিশন স্টোরেজ করেছিল, অ্যামিনিশন ডাম্পিং, সেখানে খাবার দাবার সব জোগাড় করে রেখেছিল। উপায় দেখ, শুধু ইনফিল্ট্রেশন নয়, যাতে জম্মু কাশ্মীরের থেকে লাদাখটা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে 1 ইন্টারফারেন্স করতে পারে, সেই জন্য ওরা আজ থেকে কার্গিল পর্যন্ত একেবারে উৎপল বাবু সেই লড়াই, সেই ইতিহাস। আর এই মুহূর্তে শর্মিষ্ঠা, আমরা সিএনএর দর্শকদের জানাই যে কার্গিল যুদ্ধের দুই বাঙালি যারা সামনে থেকে এই লড়াইয়ের ময়দানে ছিলেন, কার্গিল যুদ্ধের দুই নায়ক, দুই সাক্ষী আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজয় গাথার 25 বছরের রজত জয়ন্তীতে। রক্তে লেখা কার্গিল, আজ দুই বাঙালি সেনাকর্তা, তৎকালীন সেনাকর্তাকে পেয়েছি। আমরা ফিরবো 0 আওয়ারে। কার্গিল যুদ্ধের 25 বছর পরও পাকিস্তানের আগ্রাসন একই রকম, সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর ভরসা করে পাকিস্তান বারংবার পর্যুদস্ত হচ্ছে। তারপরেও রিয়াসিতে সাম্প্রতিক 9 জুনের হামলা, কেন এখনো পাকিস্তান সেই সন্ত্রাসের উপর নির্ভর করে এগোচ্ছে বারবার পর্যুদস্ত হওয়ার পর? শুনছিলাম কার্গিল কাহিনী, অভিক সব থেকে বড় কথা কাহিনী, যুদ্ধ, প্রেক্ষাঘাত, শুধু তাই নয়, একের পর এক নানা বিষয় সামনে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ রীতিমতো সেই 25 বছর পূর্তিতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জোর বার্তা দিয়েছেন আরো একবার, কারণ বারবার মার খাচ্ছে পাকিস্তান, কিন্তু তারপরও দেখা যাচ্ছে তাদের সেই আগ্রাসন, তাদের সেই কূটনীতি তারা সমতলে প্রয়োগ করে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। আমি জেনারেল মুখার্জির কাছে একটুখানি যাওয়ার চেষ্টা করবো। জেনারেল মুখার্জি, একটা বিষয় জানার চেষ্টা করবো, সীমান্তে আজও অনুপ্রবেশ একই কায়দায় চলছে। আপনি এর আগেও যখন আমাদের বলছিলেন তখন বলছিলেন যে সময় অন্তত এই যে মে জুন মাসটা, যে সময়টা এই হামলাটা কথা আপনারা শিওর হলেন যে এটা কোনো সাধারণ অনুপ্রবেশ নয়, বরং এটা একটা পরিকল্পিত একটা হামলার ছক কষা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্নও থাকবে, এই সময়টাকে নির্দিষ্ট করে বেছে নেওয়ার পিছনে পাকিস্তানের যে পরিকল্পনা কাজ করেছে তার একটু ব্যাখ্যা জানতে চাইবো। সঙ্গে এটাও জানার চেষ্টা করব, বারবার এতবার অনুপ্রবেশের ধাক্কা খেয়েও পাকিস্তান যেন আজও শিক্ষা নিচ্ছে না।
দেখুন, আমি এটার বিষয়ে বলতে চাই যে নানা রকম আমাদের বাউন্ডারি আছে, যেমনি আইবি ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইট হ্যাজ বিন রেকগনাইজড বাই all over the world, and both the countries give respect to international boundary. If কোনো কান্ট্রি ক্রস করে যায় তাহলে তার মানে হচ্ছে যে আমরা একটা ওই কান্ট্রির স্বাধীনতায় ব্যাঘাত করলাম, মানে প্রবলেম দ্যাট ইট বিকামস এ ওয়ার লাইক সিচুয়েশন, অর দে ক্যান গো টু আদার কান্ট্রিজ, ইউএন বলতে পারে যে আমাদের কান্ট্রিতে এসছে। কিন্তু আমাদের কিছু জায়গা রয়েছে যাকে বলে এলওসি, লাইন অফ কন্ট্রোল, সেটা আপনারা সকলে জানেন, যেটা পাকিস্তানের সঙ্গে আমাদের জম্মু থেকে নিয়ে আপ টু সিয়াচেন, মানে ওই পুরো জায়গাটা এখনো পর্যন্ত ডিসপিউটেড রয়েছে। অ্যান্ড এই ডিসপিউটেড কারণও আপনারা জানেন যে আমরা কখনো পুরো কাশ্মীরকে 1947-এ যখন আমরা ওটাকে অকুপাই করলাম, তখন ডিউ টু সার্টেন রিজন ওই অকুপেশনটা একটা সিজ ফায়ার হয়ে গেল, আর কিছুটা পোর্শন ওদের কাছে রয়ে গেল, কিছুটা পোর্শন আমাদের কাছে রয়ে গেল। যে পিওকে বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আর আমাদের কাছে যেটা রয়েছে ওরা বলে আইওকে, ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে লাইন অফ কন্ট্রোলটা আছে, ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড। এটা ওয়েল ডিফাইন্ড হতে পারে না, কারণ যে যেখানে বসে রয়েছে সে সেটার মালিক হয়ে যায়। আমাদের সঙ্গে চায়নার বর্ডারও এরকম রয়েছে যাকে বলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর এই লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লট অফ ভার্সনস আছে, কিন্তু বেসিক্যালি এটার মানে হচ্ছে যে যেখানে সে সেখানকার মালিক। তো ওরা ওইখানে চলে এসেছিল বলে এই গন্ডগোলটা। আর এইখানে এত পাহাড়ের জায়গায় উঁচু নিচু রয়েছে যে সেখানে আমরা কোনো ফেন্সিং বা কোনো দিয়ে পুরো কভার করতে পারবো না। দেয়ার আর প্লেসেস ওয়েন এটা করা হয়েছে, কিন্তু কিছু জায়গায় রয়েছে সেখান থেকে ওরা টেররিস্টদের পাঠিয়ে দেয়, আর এই টেররিস্টদের পাঠায় তখন লট অফ ফাইটিং হয়। এটা নেওয়া হচ্ছে নয়, ফার্স্ট লাইন অফ যেখানে হচ্ছে সেখানে হচ্ছে, তার পেছনে হচ্ছে। কিন্তু এই যে আছে এতে যে ওখানকার লোকেরা রয়েছে, লোকাল কিছু ডাবল এজেন্ট থাকে, তারা ওদিকেও সাপোর্ট করছে, আমাদেরও সাপোর্ট করছে। তো এই যে লোকাল সাপোর্ট যারা করছে তাদেরকে নিয়ে গন্ডগোলটা বেশি হয়। তো আস্তে আস্তে ওখানকার বিকজ অফ রিজন অফ রিলিজিয়ন, মেবি প্রভার্টি, মেবি মেনি আদার রিজনস, যার জন্যে আমরা পুরো ওই জায়গাটাকে কন্ট্রোলে আনতে পারছি না, যেটা কি আমরা পাঞ্জাবে করতে পেরেছিলাম। পাঞ্জাবে এরকম গন্ডগোল হয়েছিল, কিন্তু সেখানে আমরা ওটাকে পুরো কন্ট্রোল করেছি, আজকে ওরকম কোনো গন্ডগোলটা নেই। তো এই যে টেরোরিজমটা বাড়ছে, এটার দুটো রিজন। অনেক সময় ওখানকার গভর্নমেন্ট বা ওখানকার লোকেরা বলে আর্মিকে তুলে নাও, আর আর্মি একবার চলে এলে ওইখানে অনেকটা টেররিস্টরা ঢুকে পড়ে, ঘুসপেট হয়ে যায়। তখন এই যে ঢুকে পড়ে তাকে আবার ক্লিন করতে ইট টেক্স লট অফ টাইম। সো ইট ইজ সামথিং দ্যাট আর্মিকে আমাদের এখন দেখুন এই কিছু লাস্ট 2 মান্থসে আমাদের ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটিস হয়েছে, অফিসার মরছে, জওয়ানরা মরছে। ফর হোয়াট? They are giving their life because of certain decisions. I may say it is a political decision, it is a decision which is not correct. ওরা হয়তো একটা পিস টাইম করার জন্য এরকম করছেন, কিন্তু তাতে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আমাদের দেশে ক্ষতি হচ্ছে, ওরা অ্যাডভান্টেজ দিচ্ছে। আর তারপরে ওরা ঢুকে পড়ছে এমন জায়গায় যেখানে আমাদের হেলিকপ্টার বা অন্য মেথড দিয়ে আমাদের ওই জায়গাটাকে কন্ট্রোল করতে হচ্ছে। আমরা এখান থেকেই তো প্রশ্ন একটা, যে বারংবার আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তান, পিওকেতে পাক অধ্যুষিত কাশ্মীরে গৃহযুদ্ধের পরিস্থিতি, পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সেখানকার সাংসদ পাকিস্তানের অবস্থা নিয়ে সরব হয়েছেন। তারপরেও বারবার, যেমন 9ই জুন তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণের দিন রিয়াসিতে পুণ্যার্থীদের উপর জঙ্গি হামলা, পাকিস্তানের বারংবার এই ধরনের পদক্ষেপ করে আখেরে তাদের তো বিপর্যয়ই আসছে, আর্থিক পরিকাঠামোগত বিপর্যয়, তারপরও কেন বজায় রেখেছে তারা? তো ওই জিনিসটা একটু হয়ে গেছে, আমাদের লোক সংখ্যা মারা গেছে। কিন্তু আপনি জানেন একটা যুদ্ধেতে যারা অ্যাটাক করে তাদের মৃত্যু সংখ্যা বেশি হয়, আর যারা ডিফেন্স নিয়ে বসে থাকে তাদের মৃত্যু সংখ্যা কম হয়। কিন্তু কার্গিল ওয়ার একটা এমন ওয়ার যেখানে পাকিস্তানের 700-র বেশি 735 জন লোককে আমরা মেরেছিলাম, আর ওরা আমাদের 520 জন লোককে মেরেছিল। মানে আমরা অ্যাটাক করেও আমাদের মৃত্যু সংখ্যা ওদের চেয়ে কম। এখানকার পাহাড় আপনি যদি দেখেন 89 থেকে 90 ডিগ্রি, একদম খাড়া পাহাড়,
ওপর থেকে যদি কেউ পাথর ছুঁড়ে দেয় তাতে লোকেরা মারা যাবে, গুলি করতে হবে না, ওতেই লোকেরা মারা যাবে। আর আমাদের কোর অফ ইঞ্জিনিয়ার্সের কাজ ছিল ওইখানে কিরকমভাবে রাস্তা তৈরি হবে, কিরকমভাবে ওখানে বাংকার বানানো হবে, কারণ কিছুই ছিল না ওই জায়গায়। ওই জায়গাতে কিরকমভাবে এই রসদগুলো রাখা হবে, কারণ আমরা জানলাম যে নেক্সট বারে যাতে এটা না হয় ওখানে আমাদের ট্রুপসকে রাখতেই হবে। ওই টেম্পারেচার -50। জেনারেল মুখার্জি, আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করছি। আমি একটুখানি উৎপল বাবুর কাছেও যাওয়ার চেষ্টা করবো। উৎপল বাবু, এই জায়গা থেকে একটা বিষয় অন্তত খুব জানতে ইচ্ছে করছে। এর আগে অন্তত 99-এর আগে, 99-এর আগে 71-এর যুদ্ধে যথেষ্ট শিক্ষা হয়েছে পাকিস্তানের, এবং সেটা ভুলে গেছে পাকিস্তান। তারপরও দেখা গেছে 99 পরও উড়ি হামলা হয়েছে, একাধিক হামলা হয়েছে, এবং উড়ি হামলার পর কার্যত সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। কিন্তু তারপরও দেখা যায় যে প্রতিনিয়ত যেন বারবার তাদের সীমা টপকাবার চেষ্টা করছে। কিন্তু আমি জানতে চাইবো একটা বিষয়, এত কিছুর পরও কিন্তু শিক্ষা হচ্ছে না। রাষ্ট্রসংঘেও পাকিস্তানের মুখ পুড়েছে। কিন্তু এখন যা অবস্থা, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2024-এ কোথাও কি প্রতিরক্ষায় এখন ভারত অনেকটাই আত্মনির্ভর? টোটালি একটা কথা বলি, আপনারা বোধহয় রিসেন্টলি 2-4 বার আপনারা বললেন 9 জুন যে শপথ নেওয়া হয়েছিল, আজ তো জুলাই হয়ে গেল, জুলাই 26 তারিখে। এই 1.5 মাসের মধ্যে ওরা 11-12 বার অনেকবার অ্যাটাক করে ইনফিল্ট্রেট করেছে। বেশিরভাগ হয়েছে অবশ্য লাস্টেরটা হয়েছে লোলাবে, যেটা কুপওয়ারার উপরে, কিন্তু সাধারণত ওই অ্যান্ড আর কে এর মধ্যে হয়েছে। ভাদ্রাওয়া, দোদা, কিস্তওয়া, রিয়াসি, এই লাইন থেকে আরম্ভ করে যেমন যার মুখার্জি বলছিলেন ইন্টারন্যাশনাল বর্ডার পর্যন্ত জম্মুর দিকে হয়েছে। কারণ 370 ধারাটাকে যখন তুলে নেওয়া হলো, যেটা হয়েছিল অগস্ট 2019-এ, তারপর থেকে এইবার 2024-এর মধ্যে কাশ্মীর ভ্যালি অনেক শান্ত। এইবার ট্যুরিজমের সব লোক খুব খুশি, কেন ওখানকার ইকোনমিটাই ট্যুরিজমের ওপর নির্ভর করছে। কিন্তু যেমন বললেন না জেনারেল মুখার্জি, আমাদের যদি ট্যুরিজম ভালো চলে, কাশ্মীরে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে তো ওদের খুব বিপদ। তাহলে তো টেররিজম, মিলিটেন্সি এগুলো সব বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওরা দোকান খুললো নিচের দিকে। আপনারা একটা কথা বলতে পারেন, বোধহয় একটু কমপ্লেসেন্সি ছিল, আমাদের ট্রুপস ডেন্সিটিটা বোধহয় একটু কম ছিল কাশ্মীর জম্মুর দিকে, সেগুলো এখন ফিক্স করা হচ্ছে। মানে ওরা বললো কি, ঝেলাম থেকে তাওই বেস্ট ওরা অ্যাটাক আরম্ভ করলো পিছলি 1.5 মাসে, যেটা হয়েছে আর কি। 7-8 জায়গায় আমাদের ক্যাজুয়ালিটি হয়েছে, 20-22 জন আমরা সতীর্থকে হারিয়েছি। তো সেইখানে ওরা, আর ওদের এইটাই তো পরিকল্পনা। ওরা বলেছিল 71 লড়াইয়ে ওদের দেশ বিভাগ করে যখন আমরা দিয়েছিলাম, তখন ওরা বলেছিল উইল ফাইট 1000 years war and will keep bleeding India। মানে ব্লেড দিয়ে শুধু কেটে যাবে, কখনো কামারের একঘা দেওয়ার ওদের ক্ষমতা নেই, সেটা আমাদেরই ক্ষমতা আছে। আর ওটা এরকম করে যাবে। আর আপনারা যেমন বললেন, ওদের দেশের মধ্যে ইকোনমি থেকে আরম্ভ করে ইন্টারনাল ডিস্টারবেন্স এত বেশি, সেগুলোর দিক থেকে নজর ঘোরাতে, যেমন এখন মানে একটা আনইলেক্টেড একটা গভর্নমেন্ট ওখানে বসে আছে। আপনি তো জানেন যে ভদ্রলোক জেলে আছেন, বিখ্যাত ক্রিকেটার, তার দলের লোকেরাই অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট লড়ে ওখানে বেশি সিট পায়, কিন্তু তাদের মিনিস্ট্রি করতে দেওয়া হয়নি। তো এরকম একটা ব্যাপারে ওদের চোখ ঘোরাতে নওয়াজ শরীফই হোক বা তার ছোট ভাই হোক, তারা এইসব করে যেতেই হবে। আর ওখানে তো জানেন, ওখানে সবকিছু রাওয়ালপিন্ডি থেকে কমান্ড হয়। ইসলামাবাদ হতে পারে পাকিস্তানের ক্যাপিটাল, পাকিস্তানের জিএইচকিউ হচ্ছে রাওয়ালপিন্ডি, কাজে ওখান থেকেই সবকিছু হয়। যে আপনারা যেটা বলছেন যে ওদের কি শিক্ষা হবে না, ওরা কি শিখছে না? না, ওদের আর্মির একটা সুপ্রিমেসির জন্য ওরা এটা করেই যাবে। আর আমাদের যেটা সুবিধা হয়, শান্তি হয়, সেটা যে ওরা করবে সেটা আশা করাই তো ভুল।
সেটা একেবারে এখান থেকে দাঁড়িয়ে মেজর জেনারেল আপনার কাছে জানতে চাওয়ার যে এই পরিস্থিতি যদি পাকিস্তান বারবার আগ্রাসন চালিয়ে যায়, তাদের এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে বজায় রাখার জন্য বারবার ভারতের ওপর হামলা চালানো, অনুপ্রবেশের ঘটনা ঘটায়, ভারতের পরবর্তী আগামী দিনের পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? কাকে প্রশ্ন করলেন? মেজর জেনারেল আপনাকে, জেনারেল মুখার্জি বলছেন। জেনারেল মুখার্জি প্লিজ। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। পাকিস্তান বারবার অনুপ্রবেশ, আগ্রাসন, এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পর ভারতের এই মুহূর্তে এই পরিস্থিতি মোকাবিলায় কি কি কড়া পদক্ষেপ করা উচিত? হ্যাঁ, আপনার এই প্রশ্নটা খুবই মানে ইম্পর্ট্যান্ট, কারণ এটা আমাদের জানা উচিত যে আমরা যদি একটু শীতল হই, কারণ পাকিস্তানের উদ্দেশ্যই হচ্ছে যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা, আর এই ডিস্টারবেন্স ক্রিয়েট করে আমরা ধরুন কিছুটা আমরা শান্তি ওখানে নিয়ে এলাম, তো শান্তি নিয়ে আসার পরে আমরা শান্তিতে থাকা উচিত নয়। আমাদের যে যারা ওখানকার ডিফেন্স দেখছে, যারা ওখানে টেররিজম দেখছে, তাদের ওখান থেকে তুলে নিয়ে বলা হচ্ছে যে এখন ভালো হয়ে গেছে সিচুয়েশন, আর্মিকে তুলে নাও, বা ওখানে বিএসএফ বা সিআরপিএফ যারা রয়েছে তাদের তুলে নাও, সেটা করা উচিত নয়। কিন্তু জেনারেলি যেটা বলা হয় যে একটা টেররিজম ম্যাক্সিমাম লাইফ থাকে অ্যাবাউট 6 to 7 ইয়ার্স, তারপরে ওই জেনারেশন খতম হয়ে যায়, টেররিজম খতম হয়ে যায়। কিন্তু এইখানে এটা হচ্ছে না, এই রিজনে এটা হচ্ছে মানে ইম্পোর্টেড টেররিজম। এটা ইন্ডিয়ান টেররিজম এখানকার লোকেদের হয়তো অনেকে চাইছে না, এরা চাইছে না যে এটা করুক, গন্ডগোল করুক। ওরা এখন অনেকটা বুঝতে পেরেছে যে শান্তিটা কতটা দরকার, কিন্তু এটা ইম্পোর্টেড টেররিজম। ওরা ওখান থেকে ঢুকোচ্ছে বাইরের থেকে, আর আফগানি লোক আসছে, ওখানকার ওদের সৈন্যরা করছে, মানে ওদের কিছু এয়ারমার্ক রয়েছে লোক যারা এই টেররিজমটাকে বাঁচিয়ে রাখতে চাইছে। কারণ এটা যদি না বাঁচিয়ে রাখে, যে আমরা যেমনি বলছি পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ওখানকার যেটা অবস্থা আর আমাদের কাশ্মীরের লোকেরা অনেক ভালো রয়েছে, কম্পেয়ার করা যায় না। ওখানকার লোকেদের খাওয়া দাওয়া, ওখানে থাকার অনেক অসুবিধা, ওখানের সিকিউরিটি নেই, কিছু নেই। এখানে অনেক বেশি পড়াশুনো, সিকিউরিটি, আমরা অনেক ডেভেলপ। যদি এটা ওরা বুঝতে পারে, তাহলে পাকিস্তান পিওকে লোকেরাই রিভোল্ট করবে, ওরাই বলবে আমরা কাশ্মীরে চলে আসবো। কিন্তু এটা হতে দিতে চাইছে না ওরা ওই গন্ডগোলটা বাঁচিয়ে রাখতে চায়। এটা তো পাকিস্তানের হচ্ছে মোটো হচ্ছে হেট ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়ার সঙ্গে একটা সবসময় গন্ডগোলটা রাখা উচিত। এটা ওদের ফরেন পলিসি থেকে ওদের হচ্ছে মানে যেটা ইন্টারনাল সেটাও আছে, আর ফরেন পলিসিতে সেটা রয়েছে, ডিফেন্স পলিসিতে তাটা রয়েছে। ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি চাইছে না যে আমাদের দুটো দেশের মধ্যে একটা ভালো সদ্ভাব হোক। এটা পিপল টু পিপল কন্ট্যাক্ট যদি করা হয় ওরা চাইবে, কিন্তু এটা পলিটিক্স যারা করছে বা যারা ওখানকার আর্মিতে রয়েছে তারা এটা করতে চায় না। ওরা অনেক রকমভাবে উল্টোপাল্টা কাজ করতে, আপনারা জানেন যে ওখানে নানা রকমের এই ড্রাগস নিয়ে অনেক গন্ডগোল ওরা করেছে, আফগানিস্তান থ্রু দিয়ে এখানে করেছে, ওখানে করেছে, ইউএসএ থেকে ফান্ড পেতে গেলে অনেক রকম কাজ করেছে, সেগুলো মানে বলার দরকার নেই। যে এইরকমভাবে ওরা চলতে চাইছে, ওরা সৎ পথে চলতে চায় না একেবারে। এবং এখান থেকে জেনারেল মুখার্জি, ভারত কোন পথে আগামী দিনে চলে নজর থাকবে সেদিকে, তার কারণ পাক অধ্যুষিত কাশ্মীরে এক প্রকার গৃহযুদ্ধ, আর পাকিস্তানে জম্মু কাশ্মীরে যে 370 ধারা রদের পর স্বাভাবিক জনজীবন, এমনকি 2024 লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে ভোটদানের প্রবণতা, এগুলোই পাকিস্তানকে আরো জ্বলন বাড়াচ্ছে বলে মনে হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে যত বেশি আগ্রাসন দেখাবে ততই হবে স্খলন। শর্মিষ্ঠা, একদমই তাই। শুধুমাত্র ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে পাকিস্তান কত দূর এগোতে পারে, কিন্তু তার মুহূর্তর জবাব বারবার ভারতের তরফ থেকে দেওয়া হবে, এমনটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে। তবে জিরো ওভারের সময়টা কাছে একদম উড়িয়ে গেছে। আমরা অবশ্যই আমাদের দুই সেনা থেকে অনেক 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 কুর্নিশ জানাবো, এবং অনেক ধন্যবাদ। আমরা সান্নিধ্য পেলাম আপনাদের, এবং আজকে এত কিছু জানতে পারলাম আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ জানাবো উৎপল বাবুকে এবং জেনারেল মুখোপাধ্যায়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য।